নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প, বারোয়ারি বউ। অবশ্যই গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্প, বারোয়ারি বউ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পরনের কাপড় একেবারে পেট পর্যন্ত তুলে, ফর্সা নিতম্ব দুটো বার করে সকাল সকাল কাঁচা রাস্তার ধারে ওই প্রাতঃকর্ম করতে বসেছে বারোয়ারি বউটা। হ্যাঁ, ওকে বারোয়ারি বউ বলেই ডাকা হয়, কারণ প্রত্যেক দিন সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে মানুষ কোথায় একটু সবুজ প্রকৃতি দেখবে, অথবা স্নান করতে করতে সূর্য দেবতাকে প্রণাম করবে, কিংবা প্রাতঃকর্ম সেরে হাতে বাজারের থলেটা নিয়ে ফুর্তিতে বাজার করতে বেরোবে। সে যে যাই করুক না কেন, বারোয়ারির বাড়িটা বাজার বলো, নদী বলো, বা ওই মেন রাস্তায় উঠতে যাবার জন্যেই বলো, ওর বাড়ি দর্শন না করে এই পাড়া থেকে কেউ বেরোতে পারে না। কাজেই বারোয়ারি বউয়ের পাছা দেখতে দেখতে আজকাল সকলেই অভ্যস্ত হয়ে গিয়েছে, আর এই জন্যই ওর নাম বারোয়ারি বউ। সবাই দেখে কিনা তাই। আজ সকালবেলাও ওর ওই কাঁচা বাড়ির সামনে, বাড়িতে যে পাকা শৌচাগার নেই তা নয়, তবে ওই যে ঝিগড়ি বাড়ির মেয়ে কিনা, তাই স্বভাব যাবে কোথায়, সে মুততে বসেছে ওখানে। ছটছর করে জলের ধারা ছেড়ে রীতিমতো আড়মোড়া ভাঙছে বসে বসেই। সবে বাজারের ব্যাগটা হাতে নিয়ে সকাল সকাল বাজার করতে বেরিয়েছে আজকে পাল বাবু। ওনার বাড়িতে বেশ কয়েকটা ঠাকুরের অর্ডার পড়েছে গত পরশু, এই জন্যই কদিন নিরামিষ খাওয়া চলছে। আজ গঙ্গা স্নান করে তারপর প্রতিমা তৈরির কাজ শুরু হবে। পালবাবুর বাড়ির 7খানা মেয়েই যেন 7টা প্রতিমার মতো। সবারই অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, স্বাচ্ছন্দ্য একটা পরিবার। কিন্তু ওই যে পালবাবু কেন, এই পাড়ার সকলের অসুবিধাই ওই বারোয়ারি বাড়ির বউটা। হরিনাম জপতে জপতে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওনার সাইকেলটা নিয়ে। মরবি তো মর, ঠিক তখনই সাইকেলের চেনটা পড়লো, আর পড়বি পর পড়লো ওই বারোয়ারি বাড়ির ঠিক সামনে। বাড়িটা ওই কোষ্টে গাছ আছে না, কচা গাছ, সেই গাছের বেড়া দিয়ে ঘেরা। ওই বেড়ার ফাঁক ফোকর দিয়ে সবই স্পষ্ট দেখতে পাওয়া যায়। সামনে একটা গেট আছে, বাঁশের তৈরি, খুলতে আটকাতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়, ওই বিছানায় শুয়ে থাকা অবস্থার মতো শব্দ। বাড়িটা মাটির তৈরি। এই তল্লাটে প্রত্যেকের বাড়ি মোটামুটি পাকা, ছাদও আছে বেশ কয়েকটা, তবে এ বেটা বাড়ি করবে না। কবে সরকার ওকে বাড়ি দেবে সে আশায় হাপিত্তেশ করে বসে রয়েছে। সদস্য বলতে 2জন, বারোয়ারি লোকটা আর ওনার বিখ্যাত বউটা। ছেলে মামার বাড়ি থেকে পড়াশোনা করে, ওখানেই বড় হচ্ছে। সে এক ঢ্যামনা আবার আর এক, যার কাছে একবার পড়তে যায় সেই মাস্টারকে মাস মাইনে দেবার নাম গন্ধ নেয় না। ঠিক 6 মাস পর সেই মাস্টার আগের টাকা চাইলে ওই মাস্টারকে আর মুখই দেখায় না।
তাই এই করতে করতে এই পাড়াতে মোটামুটি সব মাস্টারকে চেখে দেখা হয়ে গিয়েছে। ছেলে মাধ্যমিক দেবে, কাজেই ভালো মাস্টারের দরকার, কিন্তু এখানে পড়াবে কোন শালা? কেউ তো আর গুরুদক্ষিণা পায় না। কাজেই এই পাড়া ছেড়ে তাকে চিরতরে চলে যেতে হয়েছে মামার বাড়ি, সেই ক্লাস 9-এ ফাইনাল পরীক্ষার ঠিক 1-2 মাস আগে। অঙ্ক কষতে পারছে না ছেলে, ইংলিশে ভুল করছে। মামারা সবাই চাকরিওয়ালা মানুষ। কোনো এক সময় ওই বারোয়ারি বউটার মা আর বাবা খুব কষ্ট করেছেন। 2 ভাই রেলের চাকরি করে, 2 বোন, এক বোন নার্স আর এক বোন এইরকম একটা ঢেমনি। বিয়ে হয়েছে এক ভ্যান চালকের সাথে। অবশ্য শারীরিক গঠন এই বিয়ের কারণ। আর 5টা ভাই বোনের মতো স্বাভাবিক লম্বা সে নয়, বেশ খানিকটা খাটো। আর খাটোর জন্য হাত পাগুলো খুব মোটা মোটা। শরীরের সঙ্গে মানানসই চেহারা নয়, তবে বুদ্ধিটা অসম্ভব রকম বেয়ারা, যাচ্ছে তাই মনোবৃত্তির। তা সেই বাড়ির ওপর দিকটা আবার টালির ছাউনি, একটাই ঘর। ঘরে ঢুকলে সে ব্যক্তি অবাক হয়ে যাবে। বিয়ের সময় দাদারা বক্স খাট দিয়েছে, আলমারি দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে, আরো অনেক কিছু। দেখতে মাটির বাড়ি হলে কি হবে, ভিতরের ফার্নিচারগুলো বেশ দামি। ও, একটা ফ্রিজও আছে। মোটামুটি খেয়ে পড়ে ভালোই চলে ওর, কিন্তু ওই যে মানুষের স্বভাব যায় না মোলে বলে না। তা পালবাবুর যখন সাইকেলের চেনটা ওখানে পড়লো, তখনই উনি দুর্গার নাম জপতে শুরু করে দিয়েছেন ভয়ে। বলা যায় আবার কি দেখবেন? হ্যাঁ, যা নয় তাই দেখে ফেললেন। কোথায় গঙ্গা স্নান করবেন তার আগে গঙ্গার ধারা। ছি 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 ছি, কোথায় ইষ্ট জপতে জপতে যাচ্ছি, বাড়ির সামনে মুখ পোড়া মাগিকে দেখে দিনটাই খারাপ যাবে। কুড়ো কুড়ো, কোথায় যান? দেখো, আমার আলাপ জমাতে বাজারে যাচ্ছি, ওই খাওয়া দাওয়া করতে হবে কি না, এখন বরং আসি। অখুড়ো, তা বলছি উনি তো সবজি বিক্রি করেন, ওনার কাছ থেকে নিয়ে গেলেই তো পারেন 2টি। আমরা পাড়ার লোক, আপনারা আমাদের কাছ থেকে নিলে আমাদেরও তো পেটের 2টো অন্ন জোগাড় হয় কি না? খুড়ো মানে পালবাবু কিছু বলতে পারেন না। আসলে বলবেন কি করে? উনি ওই তো সেই দিন পাড়ার চৌমাথার মোড়ে চায়ের দোকানে বসে গা গল্প করছিলেন। হঠাৎ করে তাদের মধ্যেই কে যেন বলে উঠল, আর বলো না, ওই বিশ্ব বারোয়ারিকে দেখেছো তো, আজকাল সবজি বিক্রি করছে ভ্যানে করে। এতদিন ভ্যান চালিয়ে পেট চালিয়েছে, এখন বয়স হচ্ছে কিনা তাই আর লোক টানতে পারে না। সেই দিনই দেখলাম হবিপুরের হাট থেকে অনেক সবজি কিনলে। তা আমি গিয়েছিলাম আমার বৌমার বাড়ি, বাচ্চা হয়েছে তোমরা তো জানোই, তাকে একটা সোনার চেন দিয়ে মুখ দেখবো বলে। তা গিয়ে তা ওইখানে গেছি, আমার বিয়ান আমাকে জোর করে ধরে নিয়ে গেলেন, বললেন বিরাট বাজার, তা কি মাছ খাবেন আপনি পছন্দ করে কিনবেন, চলুন। এক রাত্রি ছিলাম আর কি। আর সেখানেই হঠাৎ করে ওর সঙ্গে দেখা। তা দেখে তো আমার বেশ ভালোই লাগলো। এ পাড়া ছেড়ে ও পাড়া গেছি, গেলেই মনে হয় যেন ভিন দেশে চলে এসেছি। তাই নিজের পাড়ার লোককে দেখলে মনটায় তখন কত শান্তি হয় কি না। তাই আমি গিয়ে বললাম, অবশ্য তুমি এখানে? সে বেটা দাঁত কেলিয়ে বলে, বাজার করতে এসেছি, ভ্যান ভর্তি টাটকা সবজি নিয়ে যাব, এই ব্যবসাটা ধরেছি। আসলে ভ্যান চালাতে আর পারি নে, লোক টানতে গেলে কোমরটা ফেটে যায়। ও, এ তো খুব ভালো কথা। তা গোটা পাড়ায় ঘুরে ঘুরে বুঝি ভ্যানে করে বিক্রি করবে? হ্যাঁ, আসলে শ্বশুর বাড়ির তল্লাটে দেখেছি ওখানকার মানুষের অত বাজার ঘাটে যাবার সময় নেই, ভ্যানে করেই মাছ আবার সবজি বিক্রি হয়। কতগুলো চ্যাংড়া ছেলে পেলে তো আবার সাইকেলে করেও টাটকা মাছ নিয়ে বেরোয়। তা ভাবছি এ পাড়াতে ওরকম শুরু করে দেব, না আপনারা নেবেন কিন্তু? তারপর পালবাবু উৎসাহের সহিত জিজ্ঞেস করেছিলেন। এইবার যেই ব্যক্তি কথা বলছেন তিনি বললেন, আরে হ্যাঁ, এবার শোনো, আমি তো বাজার টাজার করে আমার বিয়ানের সঙ্গে চলে গেছি। পরের দিন বাড়ি এসেছি, ফিরতে ফিরতে সন্ধে হয়েছিল। তা বাড়ি আসার পরই গিন্নি বললে ঘরে নাকি আলু ছাড়া কিছু নেই। তা আমার তো বাবা সুগার, আলু তো খেতে পারবো না বেশি। তা আমি বললাম যে বারোয়ারি বাড়িতে যাও, ওখানে গিয়ে দেখো আবার ওই বিশ্ব সবজি তুলেছে, সেখান থেকে কিছু আনো দেখি, আর পাতলা করে সবজির একটা ঝোল আর একটু রুটি করো।
বেশি কিছু খেতে পারবো না, বিয়ান খুব ঠাসিয়ে খাইয়েছে তো। তা আমার বউ টাকা নিয়ে গেল আমার কাছ থেকে। আসে না অনেকক্ষণ সময়, শেষে কিনা আমি গিয়ে দেখি ও বাবা, আমার বউ দেখি কোমরে শাড়ি গুজে গলা চড়িয়ে ঝগড়া করছে বারোয়ারি বউয়ের সাথে। কেন? আরে শোনো দাদা, আমি যেতেই আবার বউ বললে, কার কাছে পাঠিয়েছো সবজি নিতে? হে, এ কিনা বাথরুমের ভেতরে সবজি রেখেছে, শাক পাতা তার মধ্যে মুছছে বসে বসে। ও দিয়ে বুঝি জল দেয়? ছি 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 ছি, এ মুখে দেবে মানুষের? কার টাকায় অত কম হইতে শুনি যে এইসব জিনিস খাবে? আমি গলা চড়িয়ে বলতে গেছি কিনা আমাকে কিনা বারোয়ারি বউটা খিস্তি দিলে। আমি বাপু আবার মেয়ে ছেলের মধ্যে থাকতে বড্ড বেশি ভয় পাই, ওদের মুখ থেকে তো অগ্নিবাণ ছোটে। তা মানে বউয়ের ঘাট ধরে বললাম, তুমি চলো, ওই আলু সিদ্ধ করে জলটা ফেলে আমায় কিছু একটা করে দিও, আবার আর ঝগড়া করতে হবে না। ঝগড়া করবো না মানে? টাকা নিয়ে দিয়েছিস আর এইসব সবজি খাবো? আমার কি মনে হয়েছে বেগুনটা নিয়েছিলাম, হাতে তো টর্চ ছিল, বেগুনটা দিয়ে দেখে বেগুনে পোকা, তাই বললাম বেগুনটা একটুখানি বদলে দে। ও বাবা, গিয়ে দেখি সে বাথরুমের ভেতর ঢুকলে। ছি 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 ছি, নিজের চোখে দেখেছি, আমি মুখে তুলতে পারবো না। আমার বউকে শেষে আমারই ধমক দিতে হলো। ওদিকে বারোয়ারি বউয়ের মুখে তো অজস্র খিস্তি। আজ শুনে মনে হয় যেন কোনো খিস্তির স্কুলে পড়াশোনা করে এসেছে। এদের সঙ্গে লাগা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। বউকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনলাম। পাল বাবু চুপ করে গেলেন। হ্যাঁ, সেই বারোয়ারি আজ বলে কিনা, খুড়ো সবজি নিয়ে যাও। আজকে বরং যাই বৌমা, আজ সময় হবে না, আজ যাই। আর তাছাড়া আমার গিন্নির একটু থোড় খেতে ইচ্ছে হয়েছে, টাটকা থোড়, বাজারে গেলে এসে না পাবো। কথাটা কোনো রকম কাটিয়ে উনি মোটামুটি বারোয়ারির বাড়িটা পার করলেন। পিছন ঘুরে দেখলেন বউটা তখনও ওইভাবেই হাঁটুর ওপরে কাপড় তুলে দাঁড়িয়ে রয়েছে। তারপরে বাড়ির একেবারে কোণে রাখা একটা মুড়ো ঝাঁটা দিয়ে গোটা উঠোনটা এমন করে ঝাঁটাচ্ছে যেন এ তল্লাটের প্রত্যেকটা মানুষের মুখের ওপরে ও বাতাস করছে। সেই দিন পালবাবু বাড়িতে এসে নিজের সমস্ত কথা জানালেন ওনার স্ত্রীকে। স্ত্রী তো হেসেই খুন, বলে, কি যে বলো, শুধু শুধু ওই মহিলার পিছনে লাগা। ওরা তো কত ভালো মানুষ ছিল, তোমার মনে নেই? যখন আমাদের পাশের বাড়ি জায়গাটায় থাকতো, এরপর তো ওর ছেলের ওই মাইনে না দেওয়ার কীর্তিতে জায়গা বিক্রি করে দিয়ে পাড়ার শেষে গিয়ে থাকতে শুরু করেছে। ওদের ওই রকমই হবার কথা। তবে তুমি যা বলছো সেও ঠিক। মনে আছে গিন্নি, যখন আমাদের প্রথম দুর্গা হলো, মানে প্রথম সন্তান, তখন তো ওর ছেলে হয়নি, তাই না? না না, সবে তখন বিয়ে করেছে। বলতো মনে আছে যে আমার বাড়ির মেয়েটা যদি আর কবছর পর জন্মাতো তাহলে ওর ছেলের সঙ্গেই বিয়ে দিত, একেবারে এই জায়গা শুদ্ধ ওই জায়গা সব নাকি ওর হতো। সে কি আর বলি গো, সব মনে আছে। কিন্তু ওনার যখন মুদি দোকান ছিল আমাদের বাড়ির পাশে, তখন তো দিব্যি ভালো ব্যবহার করতো। চা পানি সব কিছুই তো ওনার কাছ থেকেই নিতাম, এমনকি চায়ের বিস্কুটটা পর্যন্ত। তারপর যে বউটা এমন কেন হয়ে গেল ভগবান জানে। বারোয়ারির বাড়ির পাশের জায়গাটা ফাঁকা, বেশ কয়েক মাস হয়েছে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। কোনো একটা ফ্যামিলি হয়তো উঠবে, এমনই একটা ব্যাপার। যদিও এই পাড়ার সকলেই বেশ মিলেমিশে চলতেই পছন্দ করে। পাড়ায় নতুন কারো আগমন হলে তার যাতে থাকা পড়ায় কোনো অসুবিধে না হয় তার জন্য সকলেই এগিয়ে আসে। এবারও ঠিক তাই হলো। মাস 6 পর ওই বাড়িতে ওই গৃহপ্রবেশের অনুষ্ঠান। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এসেছে অক্ষয়। অক্ষয় ও তার স্ত্রী কাজল তাদের 2 মেয়েকে নিয়ে উঠবে। অক্ষয় পেশায় সাব ইন্সপেক্টর। এই গ্রামেই ওদের পিতৃভূমি ছিল, কিন্তু একসময় সব জায়গা বেচে পড়তে ওরা কলকাতায় গিয়ে থাকতো। এখন অক্ষয়ের পোস্টিং হয়েছে এই থানাতে, কাজেই এখানে বউ বাচ্চা নিয়ে সম্পূর্ণ থাকার জন্য এই বাড়িঘর করা। তাছাড়া একটা পিতৃভূমি তো একটা টান থাকে, এখানে বউ বাচ্চাকে বেশ প্রোটেকশনই রেখে যাওয়া যাবে। ছোটবেলা থেকে পালবাবু, বিশ্বম্ভর বাবু আর চৌধুরী পরিবারের সাথে ওর বেশ ভালো ওঠা বসা ছিল। বয়স যখন 12 কি 13 তখন এখান থেকে ওরা বিদায় নেয়। তবে আবার ফিরে আসায় পাড়ার সকলেই খুশি। বাড়িটা কমপ্লিট হয়েছে। একটা শোবার ঘর, একটা রান্নাঘর, পায়খানা, বাথরুম আর একটা গুদাম ঘর মতো। তবে এখনো পর্যন্ত বাড়ির চারিদিকে পাঁচিল দিয়ে পেরে ওঠেনি।
ওই পাঁচিল দেবার সময় মিস্ত্রির সঙ্গে ঝগড়া করেছে বারোয়ারি বউটা। অক্ষয় তো এখানে থাকতো না। মিস্ত্রি যখন জায়গা পরিমাপ করছে তখন বারোয়ারি বউটা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, আবার পাছা আগলা করে মুততে বসেছে। মিস্ত্রি বলেই বসলে, বৌদি একটু সরে গিয়ে করেন, এখানে মাপ নেব, তাছাড়া আপনার বাড়িতে তো পায়খানা বাথরুম আছে। মরণ দশা, এ ভিটে কিনা আমার স্বামীর, এখানে ঘর করার পারমিশন কে দিয়েছে গো তোমাদের লা? সে আবার কি কথা, এ ভিটেও কি আপনার স্বামী কিনে রেখেছে? কি গো শুনছো? বলে বউ তার বরকে ডাকে। বিশ্ব বারোয়ারিও বেরিয়ে আসে। রীতিমতো ওই লুঙ্গিটাকে হাঁটুর ওপরে পড়তে পড়তে বলে, কি হয়েছে গো, সাত সকালে চিল্লাচ্ছ কেন? দেখো না কি করছে। এ কি, এখানে মাপজোপ হবে না, এ জায়গা আমার, আমার কাছে দলিল আছে। আর তাছাড়া এই যে ভিটে বাড়ি হয়েছে জায়গাটাও তো আমার, আমি প্রধানের কাছে নালিশ করেছি, আর সেখানে লোকজন এলো বলে এ বাড়ি ভাঙলো বলে। এরপরে একথা দু কথায় মিস্ত্রির সঙ্গে প্রচন্ড ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত মেন মিস্ত্রি অক্ষয়কে ফোন করে। অক্ষয় বলে, আপাতত একটা থাম্বত দিয়ে রাখুন। সেটাও দিতে দিচ্ছে না বাবু, বলছে জায়গা নাকি ওর জায়গা, ওর জায়গাতে বলে আপনারা থাকেন, আর এই বাড়ি ঘর নাকি খুব শিগগিরই ভাঙা হবে। তাই এ কথা বলেছে? হ্যাঁ, তাহলে থাক, ওই যেটুকু করেছেন ওটুকু পর্যন্তই থাক, আমি যখন গিয়ে থাকবো তখন না হয় সবটা মীমাংসা করে নেব। বাবু এ বেটা লোক ভালো না, বড্ড গায়ে পড়ে। এই কথা বলে মিস্ত্রি ফোনটা কেটে দিয়েছিলেন। অক্ষয় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। সব একটা ইউরিক এস করে একটু বিশ্রাম নিচ্ছিল ওর ভাড়া বাড়িতে। মাথা গরমের চোটে আর ঘুম আসেনি সেই দিন। প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। পালবাবু ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন। গৃহপ্রবেশের বিরাট বড় অনুষ্ঠানের পরে ছাদেই খাওয়া দাওয়া, তবে ছাদের চারদিকে এখনো রেলিং দেওয়া হয়নি। পালবাবু, বিশ্বম্বর বাবু আর চৌধুরী বাবু বললেন, ছাদটা তো করলি ঠিকই রে বাবা, কিন্তু ও চারিদিকে রেলিংটা দিয়ে দিস, তোর মেয়ে দুটো ছোট। হ্যাঁ কাকু দেব। কাকু ওই ওই ওনারা এলো না? কে? বিশ্ব বিশ্ব বারোয়ারি? ও কারো বাড়ি যায়? ওর বাড়িতে কেউ আসে না, আর ও কারো বাড়ি যায় না, নিমন্ত্রণ করলেও যায় না। ওর ছেলে যতদিন এখানে থাকতো ততদিন ওর জন্মদিনে নিমন্ত্রণ করলে হাতে একটা গিফট নিয়ে বাড়ি যেত, ওই পর্যন্তই। কিন্তু ওর ব্যবহার যা, তাতে ওর সঙ্গে সম্পর্ক করতে সবাই ভয় পায়। অক্ষয় বুঝতে পারল এই পাড়ার লোকও ওই বিশ্ব বারোয়ারির সঙ্গে থাকতে পছন্দ করে না। সেই দিন বিকালবেলা খাওয়া দাওয়া মিটে গেলে অক্ষয়ের বউ কাজল বলল, ওনারা পাশের বাড়ির লোকরা এলেন না কেন? জানো, যখন খাবার পরিবেশন করছিল ওই ক্যাটারার ছেলেগুলো, ওনারা এমন করে তাকিয়েছিল, বউটা কি অসভ্য গো। কেন, কি করেছে? সকালবেলা পুরোহিত মশাই আসার কথা, আমি তো ভোর ভোর উঠে স্নান টান করে নিয়েছি, জানলা দিয়ে দেখি বউটা পাঁচা বের করে বাথরুম করতে বসেছে। কি বলছো? হ্যাঁ, কোথায় সূর্য দেবতাকে প্রণাম করে দিন শুরু করব তা না, কপালটাই খারাপ, ছাদ থেকে পড়েই যাচ্ছিলাম। কি বলছো? হ্যাঁ গো, তখনও প্যান্ডেলের লোকগুলো আসেনি, ওদেরকে তো কালকে থেকে বলা হচ্ছে বাঁশটা পুঁতে দিয়ে যেতে। বলে কিনা, বৌদি চিন্তা করো না, দুপুরে খাওয়া দাওয়া তো তার আগেই লোকজন এসে লাগিয়ে দেবে। ভাগ্যিস পড়ে যায়নি। অক্ষয় বুঝতে পারলো এর সঙ্গে সাবধানেই চলাফেরা করতে হবে। তুমি বরং একটু বুঝে শুনেই চলো। আমি তো ভাবলাম বউটার সাথে কি কথা বলবো, বউটা আমার থেকে বেশ বড় জানো তো, বয়স হয়েছে, কিন্তু ফর্সা পাঁচা থেকে কেউ বুঝতে পারবে না। কাজল হাসাহাসি করে, অক্ষয়ও হাসে। পরের দিন অক্ষয়ের নাইট ডিউটি ছিল। কাজল তার মেয়েদেরকে খাইয়ে টাইয়ে অক্ষয়কে তৈরি করে দিচ্ছে। অক্ষয় বউকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চুমু খেয়ে বলে, সারা রাত কিন্তু আসতে পারবো না, একা একা থাকতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো? কেন অসুবিধা হবে? বউ ওর পোশাকের বোতাম লাগাতে লাগাতে বলে, কিচ্ছু হবে না, তাছাড়া তুমি তো সবাইকে বলেই রেখেছো। আর শোনো না, আজকে চৌধুরী বাবু এসেছিল ওনার বউকে নিয়ে। কখন? তুমি তখন বাড়ি ছিলে না, মামনিকে পড়তে দিয়ে আসতে গিয়েছিলে। চা খেয়ে গেছে, বলেছে কোনো অসুবিধা হলে ফোন করতে, ফোন নাম্বারটা দিয়ে গেছে। এই তো খুব ভালো করেছো। তা বলছি, পোশাকটা এখনই পরিয়ে দিলে একটু না হয়। অসুবিধা করো না তো। বলতে গিয়েই হঠাৎ ওদের বাড়ির পিছন দিকটা, অর্থাৎ যে দিকটা পাঁচিল দেওয়া নেই, বিশ্ব বারোয়ারির বাসা, সেইখানে পাতার খচমচ শব্দে পিছন ঘুরে তাকায় ওরা। ওদের বেডরুমের ভেতর তখন আলো জ্বলছে। মেয়ে দুটো পাশের ঘরে শুয়ে রয়েছে। যে ঘরটা গুদাম ঘর করবে বলে ঠিক করেছিল, সেই ঘরে একটা খাট ঢুকিয়ে দিয়েছে আপাতত,
আর পড়াশোনা করার জন্য স্টাডি টেবিল। মেয়েরা ওখানেই পড়াশোনা করে, ওখানেই ঘুমায়। আর এখানে স্বামী স্ত্রী। ওরা প্ল্যান করেছে ছাদে এখনই রেলিং দেবে না, খুব শিগগিরই আরও একটা রুম তুলে ফেলবে, কারণ মেয়েরা বড় হচ্ছে, অসুবিধা হয় নইলে স্বামী স্ত্রী থাকতে। কি হলো? কেমন একটা শব্দ হলো না? আমিও তো পেলাম। কে কে ওখানে? কারো কণ্ঠস্বর শুনতে পেল না বউটা, শুধু বলল, বউটা যেন কেমন। আজকেও যেই বাথরুমে থেকে বেরিয়েছি, রান্নাঘরে ঢুকেছি, ঠাকুর প্রণাম করে এসে চা করবো বলে ও মা দেখি পাছা আগলা করে বাথরুম করতে বসেছে। আজকে পাছা না, ওই জিনিস দেখিয়ে। কি যে বলছো, সত্যি বলছি গো, এমন অসভ্য বউ বাপের জন্মে দেখিনি কোনোদিন। তুমি দেখছি এখানে এসে এখানকার মতোই হয়ে যাচ্ছ। কি বলবো, যেখানকার জল সেখানেই তো হব, আমরা কলসির মতো না, বলে হাসে বউটা। অক্ষয় বলে, ভেতর থেকে কলাপসেবল গেটটা বন্ধ করে দরজা ভালো করে আটকে দাও, আর এখন কিন্তু বাইরে বেরোতে যেও না। বলতেই অক্ষয় থেমে যায়। হে কি করেছো এখানে? পুঁই গাছ লাগিয়েছি। সুন্দর হয়েছে না? মাচা করে। এসব কবে করলে? কেন, আমি তো মিস্ত্রি সমরদাকে আগেই বলে রেখেছিলাম যে ওইখানে পাঁচিলের কাছে কিন্তু আমাকে একটা মাচা করে দেবেন, পার্মানেন্ট মাচা, যেখানে আমি সিজনের সময় সিজনের জিনিস লাগাবো। আমার পুঁইমুচুলি খেতে খুব ভালো লাগে, ওটা পুঁইমিটুলি, যাই হোক। আর তারপরে ওই কচি চালকুমড়োর ডগা, লাউয়ের ডগা দিয়ে, রসুন দিয়ে, ওই পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা, ওই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায়। বুঝলাম, তো এটা করে দিয়েছে? হ্যাঁ, আর আজকেই চারাটা লাগিয়েছি। চারা কে দিল? ওই যে তোমার পাল জেঠু, উনি দিয়ে গেছে। ওনার গোটা বাড়িতে বলে অসংখ্য গাছ, ওনার মেয়েরা গাছ পছন্দ করে, তাই আমাকে দিয়ে বলেছে এই গাছে নাকি খুব ভালো ফল হবে, এই কয়েকদিনের মধ্যেই নাকি হবে। তাই? হ্যাঁ, তাই লাগিয়েছি। তাছাড়া তোমার মেয়েরাও তো ভালোবাসে। ভালো করেছো। বলে অক্ষয় তাকায় বারোয়ারি বাড়ির দিকে। ঘড়ির কাঁটায় তখন সবে বাজে 8:30 পৌনে 9টা মতো। এরই মধ্যে বাতি গুল হয়ে গেছে। ওদেরকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো, তুমিও শুয়ে পড়ো। এখানে না এত শিগগিরই ঘুম আসে না, বরং শহরে থাকতে মেয়েরাও এখন ঘুমোতো না। আজকে সারাদিন মাঠে খেলা করেছে ছেলেপেলেদের সাথে। একদিকে ওদের পক্ষে ভালোই হলো, শহরে তো আর ওরাই ঘুরে বেড়ানোর জায়গাটা পেতো না। সবই বুঝলাম, দরজা বন্ধ করে শুয়ে পড়ো। আর এখানে গ্রামে গঞ্জের মানুষ তো সকাল সকাল শুয়ে পড়ে। আর আমি দেখি যদি পারি ভোর রাতের দিকে আসবো, আর না হলে সকালে। এই বলে অক্ষয় বেরিয়ে যায়। কাজল দরজা বন্ধ করে নিজের বেডরুমে চুপ করে হাতে মোবাইলটা নিয়ে দেখছে। আবার এই খচমতো শব্দটা হয়। কাজলের একটু ভয়ই লাগে। আচমকা মাথার কাছে জানলার দিকে তাকিয়ে ও আরো ভয় পেয়ে যায়। ছায়ামূর্তির মতো ঘোমটা দিয়ে একটা অবয়ব দাঁড়িয়ে, হাতের মধ্যে চকচক করছে কিছু একটা। দেখে ওর বুকের ভেতরটা ভয়ে কেমন করে ওঠে। বাড়িটা চারদিকে পাঁচিল দিলেও সামনের দিকে আর আরেক দিকে দিতে পারেনি এই মহিলার জন্য আর এই লোকের জন্য। সেই কথা অবশ্য কাজল অক্ষয়ের কাছ থেকে শুনেছে। কাজলই বলেছে আগে নিজেরা যাই, থাকি, বুঝি ওরা কেমন, তারপর না হয় ওই ভালোভাবেই কথাবার্তা বলা যাবে। পরের দিন অক্ষয় আসে। কাজলের সারা রাত না ঘুমের জন্য চোখের তলায় কালি পড়েছে। সেই দিন অক্ষয়ের একটু ঘুমের দরকার, তাই কাজল কিছু একটা বলে না। পালবাবু যাচ্ছিলেন বাড়ির সামনে দিয়ে। কাজলকে ডেকে বললেন, বৌমা কিছু লাগবে? না জেঠু, সব আছে। এ কি বৌমা, এখানে এসে তোমার বুঝি ঘুম হচ্ছে না? কয়েকদিনের মধ্যে চেহারা খারাপ করে ফেলেছো। আসলে জেঠু, গতকাল রাত্রে একটু ভয় পেয়েছি। ও ছিল না তো। ভয়? এখানে তো কেউ ভূত টুত নেই। কচি কচি মেয়ে দুটোকে নিয়ে থাকো, তোমায় আবার কে ভয় দেখালো? জানি না, আসলে শুয়েছিলাম আমার বিছানার কাছে, ওই জানলার পাশে কেমন একটা জিনিস দেখে। ও তো বারোয়ারির বউ, ও রাত্রেবেলা ঘুমোয় না তো, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়। শোনো, তুমি ওই বাড়ির বাইরে কখনো সার্ফের প্যাকেট, সাবান, কলগেট এগুলো কিন্তু রেখো না। কেন জেঠু? বাবা, ওগুলো আর পাবে না, ও ওখান থেকে সাফা করে দেবে। বউটা আগে এরকম চোরছাচর ছিল না, যত দিন যাচ্ছে তত বেশি অসভ্য হচ্ছে। রীতিমতো জোরেই কথাটা বললেন পালবাবু। বউটার কিন্তু শোনার কথা, কিন্তু ওই বাড়ি থেকে কোনো রকম শব্দ এলো না। বেশ কয়েক মাস কেটে গেছে। এরই মধ্যে বাড়ির পাশের দিকটায় অনেকগুলো চারা গাছ লাগিয়েছে কাজল। সেখানে আম গাছ, কাঁঠাল গাছ, পুঁই মাচাটাও বেশ বড় হয়েছে। তাতে ছোট্ট ছোট্ট পুঁই মিটুলি ধরেছে, বেশ টসটসে এবং ঠকঠকে লাল, রসে ভরা।
কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা আলু কুচিয়ে ওই ভাজা যে কি স্বাদ লাগবে ভাবতেই জিভে জল চলে আসছে কাজলের। পাশেই দাঁড়িয়েছিল মেয়েটা, বলল, মা কালকে এগুলো ভাজা খাবো। হ্যাঁ খাবি, কিন্তু দেখ গাছটা এমন সতেজ ছিল, গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে না রে মা। হ্যাঁ মা, ঠিক বলেছ। যে মেয়েটা বয়সে ওই 1.5-2 বছরের মতো বড় ছোট বোনের থেকে, সে বলল কথাটা। মা এই গাছটা, ও মা মা বলে এইবার ছোট মেয়ে ডাকলো। কি হয়েছে? তখন সবে সন্ধেবেলা, এই 7টা 7:30 মতো বাজে। আজ সারাদিন গাছে জল দেবার সময় পায়নি কাজল। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ননদ এসেছিল, তারা থেকেছে, বেরিয়েছে। অক্ষয় বাড়ি ছিল না, ওই পাল জেঠুকে দিয়ে আর চৌধুরী জেঠুকে দিয়ে মাছ মাংস আনিয়ে খাইয়েছে সকলকে। গাছের যত্ন নেওয়া হয়নি বলে আজ এসেছে এখন গাছের যত্ন নিতে। হঠাৎ করে ছোট মেয়ের কণ্ঠস্বরে একটু পিছন দিকে গিয়ে দেখলো, হুমা চারা গাছটা লকলকে বড় হয়েছিল রে, কতটা উঁচু, প্রায় 5 ফুট মতো হয়েছিল। মাথা ভাঙলো কে? আম গাছের চারার মাথাটাকে যেন ভেঙে দিয়ে গেছে। এইবার বড় মেয়ে বলল, ও মা পুঁই গাছটা বাঁচবে কি করে? এর যে মাটি গোড়া থেকে তুলে দিয়েছে। হুমা, হায় হায়। অক্ষয়ের বউয়ের চোখে জল। কাজল আর তার ছেলে মেয়েগুলো এমন করে কান্না করছে যেন বাড়িতে কেউ মারা গেছে। ওদের কান্নার শব্দে চৌধুরী বাড়ি আর পালবাড়ি থেকে বউগুলো ছুটে আসে। বেটা ছেলেগুলো। পাশেই রয়েছে একটা দর্জির দোকান, পটলার দর্জির দোকান। সে বোধহয় তখন কাজ করছিল। হঠাৎ করে কান্নার শব্দে, বৌদি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা, তোরা কাঁদছিস কেন? সবাই বলে বসে। কাজল আর তার 2 মেয়ে গাছের বৃত্তান্ত বলার সঙ্গে সঙ্গেই পালবাবু বললেন, পাপ কখনো সহে না রে মা, কাঁদিস না। ইস, ফলন্ত গাছের মাথা কেটে দিয়েছে। হ্যাঁ, আর ইস, পুঁই মুটুলি শুদ্ধ গাছটা উপড়ে দিয়েছে। কি যে বলবো বল, এ যে কেন এরকম করে, একটা অসভ্য মেয়ে ছেলে। সবাই গালমন্দ করছে, সবাই ছুটে এসেছে, একমাত্র বারোয়ারি বউটা ছাড়া। ও বেটা ঘর থেকে বেরোয়নি। রাত 7টা 7:30টার মধ্যে বাড়ির বাতি নিভিয়ে শুয়ে পড়ে, ঘুমায় না, চুরি ছাঁচড়ামি করে। আবার ভোর রাতে উঠে লোকের বাড়ির অনিষ্ট করে বেড়ায়, গাছের ফুল ছেড়ে অথবা গাছের গোড়া শুদ্ধ উপড়ে দিয়ে যায়। কি মন আর মানসিকতার পরিচয়! হ্যাঁ, কাজল সেদিন খুব কান্না করেছিল। কাজলের 2 মেয়েও বাচ্চাদের মতো। বাড়িতে রাতে অক্ষয় ফিরে আসার পর দেখে রীতিমতো বাড়ির সামনে লোকজনের ভিড়। বাইকটা নিয়ে তাড়াতাড়ি ছুটে আসতে গিয়ে বেচারা অনেকটা স্লিপ পর্যন্ত কাটে। এরপরে অক্ষয়কে সবাই টেনে তোলে। অক্ষয় বলে, কি ব্যাপার, এত লোকজন, হয়েছেটা কি? আর কি বলবো বাবা, বল। তোরা যখন এ পাড়ায় ছিলি তখন এ বেটা তোর বাবার সাথে খুব খারাপ ব্যবহার করত। তুই তখন নিতান্তই শিশু, আর এ বেটা তখন তোর থেকে আর কত বড় হবে, ওই বছর 15-20 হবে। আর দেখ, এখন দেখ, তুই বিয়ে করলি, তোর বউ হলো, আর এ বেটা দেখেছিস তো, নাক টিপতে দুধগলা বয়সে বিয়ে করে ছেলে জন্ম দিল, আর এখন সেই ছেলেকে পাঠিয়ে দিল পড়তে। বউটা আর ও মিলে এত অনিষ্ট করে বেড়াচ্ছে। তুই এক কাজ কর বাবা, যত শিগগিরই পারবি বাড়ির পাশে পাঁচিলটা দে, না হলে তোর বউয়ের লাগানো সব কটা গাছকে ও গোড়া থেকে উপড়ে ফেলবে। এই দেখ, পুঁই গাছটাকে দেখ। অক্ষয়েরও খুব খারাপ লাগে। এইবার ও সিদ্ধান্ত নেয়, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। এই যে আমার বাড়ির দলিল, আমার বাড়িতে আগামীকালই লোক আসবে, আর এইখানে পাঁচিল আমি দেব। জানো পাল জেঠু, ও বেটা আমার বাড়ির মিস্ত্রিকে পাঁচিল দিতে দেয়নি। আমার বাড়ির মিস্ত্রিকে বলেছে আমি নাকি ওর বাপের ভিটেই থাকি। কি? হ্যাঁ, বলো তো। ছি 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 ছি, না না, তুই পাঁচিল দেওয়ার ব্যবস্থা করো। চৌধুরী বাবু কথাটা বললেন। আমরা আছি তো, দেখে নেব। পরের দিন হুম্বি তুম্বি কাণ্ড, কিছুতেই পাঁচিল দিতে দেবে না। মেম্বারকে ডেকে নিয়ে এসেছে ওই বিশ্ব বারোয়ারি। ওর বউটা তো রীতিমতো খিস্তি খেউড় করেই যাচ্ছে। সকালবেলা মিস্ত্রি আসার সঙ্গে সঙ্গেই ওর পাঁথা দেখিয়েছে সকলকে মুততে বসে। আজকেও ঠিক সেই একই ঘটন, তবে এবার আর আটকে রাখতে পারল না। একদিনের মধ্যেই 7-8টা থাম পুঁতে দিল অক্ষয়, রেডিমেড, আর বলে দিল 1 মাসের মধ্যে এখানকার পাঁচিল আমি খাড়া করব, দেখি কোন বাপের বাটা আমার কি ছিঁড়তে পারে। হ্যাঁ, অক্ষয়ের কোনো কিছু অনিষ্ট করতে না পারলেও
অক্ষয়ের বাড়ির চারিদিকে লাগানো প্রত্যেকটা গাছকে গোড়া শুদ্ধ উপড়ে, আবার কোনো কোনো গাছ কোমর পর্যন্ত ভেঙে শান্তি পেয়েছিল সেই দিনের মতো বারোয়ারি বউটা। মা গো, ও মা, মা, আর পাচ্ছি না। ও ভগবান, ভগবান কেন আমায় যে এমন শাস্তি দেয়? আর কত সহ্য করব? ও কোথায় গেলে, কোথায় গেলে? ও চন্দনের বাপ, কোথায় গেলে? মা, ও মা, কেউ একটা কাঁদছে না আমাদের পাশের বাড়িতে? কাজলকে জিজ্ঞাসা করে তার বড় মেয়ে। অমিতা এখন অনেক বড়, আর প্রমিতা সে কদিনের জন্য তার দাদুর বাড়ি বেড়াতে গিয়েছে। অমিতার কাছে প্রশ্নটা শুনে কাজল নড়ে চড়ে বসে। সে গল্প লিখছিল। আজকাল এই কাজটা করতে ওর খুব ভালো লাগে। অক্ষয়ও তার পোস্ট বেড়ে গিয়ে এখন উচ্চ ডিপার্টমেন্টে চাকরি করছে। প্রতিদিন বাড়ি আসতে পারে না, মাসে 1-2বার হয়তো আসে। কাজলকে নিয়ে, অমিতা আর প্রমিতাকে নিয়ে খুব ভালোই আছে সে এখানে। এখন বাড়ি 3 তলা হয়েছে, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। কেবলমাত্র ওই বিশ্ব বারোয়ারির পাঁচিলটা একটু বেশি উঁচু করে দেওয়া, আর পাঁচিলের ওপর দিয়ে শিক পোতা, মানে কোনো কেউ যদি আসে তার পাছায় এফোড় ওফোড় হবেই হবে, এমনই বন্দোবস্ত করে রেখে গেছে অক্ষয়। পালবাবু অনেক দিন হয়েছে বিছানায় অসুস্থ। ওনার বউ ওনাকে নিয়ে বড় মেয়ের বাড়িতে চলে গিয়েছেন। এইখানকার সমস্ত চারা গাছগুলো দায়িত্ব দিয়ে গিয়েছেন কাজলকে। পালবাবুর বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা, তাই কাজল প্রায় দিনই ওই গাছগুলো দেখাশোনা করে আসে। চৌধুরীবাবু মারা গেছেন বছর 3-4 হয়েছে, তবে ওনার ছেলে বউয়ের সাথে কাজলের খুব ভালো সম্পর্ক। আর পটলার দর্জির দোকান, কাজলের যাবতীয় জিনিসপত্র তো ওই সেলাই করে দেয়। সে বেটারও 2 মেয়ে, সেও খুব ভালো আছে, মেয়ে দুটো পড়াশোনা করছে। বাদবাকি পাড়ার সকলের সঙ্গেই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। কয়েক বছর আগে বিশ্ব বারোয়ারির ছেলেটার বিয়ে হয়েছিল। ছেলেটাও হয়েছে মায়ের মতোই চেহারার, লম্বা হতে পারেনি খুব একটা, হাতে পায়ে বেশ খাটো। বিয়ে হয়েছে বউটাও ঠিক তদ্রূপ। পাড়ার লোকে যখন জানতে পারলো আমার বৌমা চাকরি করে, ছেলেও চাকরি করে, বৌমাও, আর ছেলেকে এই বয়সে বিয়ে দেওয়ার কারণ তো তাই, অনেক টাকা, প্রায় 8 লক্ষ টাকা আমাকে পণ দিচ্ছে, ঘর বাড়ি সব তো সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, বিশ্ব বারোয়ারি বাড়ি করেছে, থাম্বার মতো বাড়ি, অনেকটা স্কুল কাটিং বাড়ি, যার বড় কোনো বারান্দা নেই, বড় কোনো খোলা জানালা নেই। বাড়িটাকে দেখেই মনে হয় এই বাড়িটা জনাপ্রাণী নয়, কোনো পিশাচিনী বাস করতে পারে। ছেলের বিয়ে হওয়ার পরপর থেকেই বিশ্ব বারোয়ারি কেমন যেন চুপচাপ, পাড়ার কেউ জানতো না। তবে সেই দিন কাজলই আবিষ্কার করলো বিশ্ব বারোয়ারির ছেলের ঘরের দরজা জানালা সবসময় বন্ধই থাকে। জানালাগুলো বড় বড় কাঠের পাটাতন দিয়ে সাঁটা, যেন ভিতরে কোনো নিষিদ্ধ কর্ম হয়। ওই দিন কাজল গিয়ে দাঁড়িয়েছিল পটলা দর্জির দোকানের সামনে। পটলাই বলল, বৌদি, গোপন একটা খবর আছে। কি পটলাদা? ছেলের বউয়ের সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে, আজ প্রায় 6 মাস। বলেন কি? কেন? ছেলের বউ এখানে থাকবে না বলেছে। এই শ্বশুর শাশুড়ির সঙ্গে সে সংসার করতে পারছে না, অশিক্ষিত চ্যাট, বোঝেনি তো। তাছাড়া ওই বউটার তো এখন ওই পাঁচা বের করে মোতার স্বভাব গেল না। এত বড় ভারী ঘর, তাও লোকের দুয়ারে গিয়ে তার অনিষ্ট করতে এখনো ছাড়ে না। তাই ছেলে এখন এক পর মাকি নিয়ে থাকে। মাফ করবেন বৌদি, মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে গেল। তাই কি করব, এ শালা শুয়োরকে, এবারটাকে কেউ সহ্য করতে পারে না পাড়ার। এমন একটা বউরে নিয়ে থাকে, তার বাড়িতে আবার একটা বাচ্চা মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, শুনছি বিয়ের আগে থেকেই নাকি সম্পর্ক। আর ছেলের কি আর বাচ্চা কাচ্চা হবে নাকি? বয়স ঝরে ঝরে পাতার ফুল ঝরে গেছে। কাজল বাড়ি এসে দীর্ঘশ্বাস ফেলেছিল, তাকিয়েছিল ওই বাড়িটার দিকে। এই বাড়িটার জন্য কম কান্না করেনি কাজল, এই বাড়ির বউটার জন্য। আম গাছটা আজ অনেক বড়, কিন্তু যেখান থেকে তার মাথা ভেঙে দেওয়া হয়েছিল সেইখানে তার ডালটা কেমন যেন বাঁকা ভাবে উঠেছে। সোজা ভাবে ওঠা গাছটাকে ইচ্ছাকৃত বাঁকিয়ে দিয়েছিল বারোয়ারি বউটা। তবে সেই গাছে আজও ফল হয়। এই তো এখন আম হয়েছে, একটা বড় ডাল ওদের বাড়ির ছাদে অবধি চলে গিয়েছে। তাতে কিছু আর যায় আসে না এখন কাজলের, কারণ এই গাছও বুঝে গিয়েছে তার পাড়া প্রতিবেশিনী কেমন। পুঁই মাচার জায়গায় কুমড়ো চারা লাগিয়েছে সে, কচি কচি পাতা গজিয়েছে। কিছুদিন আগেই ওই সর্ষে বাটা দিয়ে বড়া করে খেয়েছিল।
তবে হঠাৎ করে মেয়ের কথা শুনে কাজল ধরে চড়ে বসলো, বলল, তুই বাড়ি গিয়ে পড় মা। কে কাঁদছে না কাঁদছে দেখে তো লাভ নেই। মা, সেই দিনে উনি খুব কাঁদছিল। ওই 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 জেঠিটা কান্না করে না? উনিই কান্না করে। কেন মা, ওনার ছেলে আছে না, এই দিন বিয়ে দিল, তাছাড়া একটা নাতনিও তো আছে। মেয়ে বোঝে না, মেয়েকে অত বলেও না কাজল। ছোট মানুষকে অত ব্যাখ্যা করে বলার কি আছে? তারা তাদের কল্পনা নিয়ে যেমন থাকে তেমনই থাক। 2 বছর আগে বিয়ে হয়ে সেই ঘরে 8 বছরের একটা মেয়ে, ভাবা যায়? কাজল হেসে বলল, তুই পর গিয়ে যা, আমি দেখছি। কাজল উঠে আসলো। ছাদে এসে দেখলো বউটা তখনও তারস্বরে চিৎকার করছে। আজকে বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ আগে কাজল দেখেছে একটা ইয়ং মতো মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর পিছন পিছনই বিশ্ব বারোয়ারিকে যেতে। ওই মেয়েটাই ওর ব্যাটার দেহসঙ্গী, যার সঙ্গে সে রাত কাটায়। বউটার বরের সঙ্গে নাকি আজও ডিভোর্স হয়নি। মেয়েটাকে নিয়ে এখানে এসে মাঝে মধ্যেই থাকে। ডিভোর্স হয়ে যাবে খুব শিগগিরই। আসলে বিশ্ব বারোয়ারির ছেলের টাকা আছে প্রচুর, কিন্তু খরচা করার মতো অবস্থা ভগবান ওকে দেয়নি। অর্থ থাকলেই সামর্থ্য সবার থাকে না, আবার যার যার সামর্থ্য আছে, দেবার মন আছে, তার আবার অর্থ থাকে না। বিশ্ব বারোয়ারি যে কিসের আওতায় পড়ে কাজল ওইসব নিয়ে মাথা ঘামায় না। এই কিছুদিন আগেও ঘটনাটা ঘটেছিল। অমিতা আর প্রমিতা সেই দিন স্কুলে, অক্ষয় সারাদিন বাড়ি। বৃষ্টি হচ্ছে অঝোরে। হঠাৎ করে বিশ্ব বারোয়ারির বউয়ের চিৎকার আর কান্না। কথায় শোনা যায় ওর নাকি এখন ক্যান্সার হয়েছে। একটা ফোঁড়া হয়েছে গলার কাছে, এবং সেইখানেই ওই ফোঁড়া পেকে গিয়ে ভেতর থেকে পুঁজ বেরোয়, গলা দিয়ে স্বর বেরোয় না। অথচ একদিন এই গলার স্বরেই গোটা পাড়াকে খেঁচিয়ে মারত বউটা। ওর মুখে লাগতে গেলেই তাকে অভিশাপ দিয়ে ভরিয়ে দিত। ভুলে গিয়েছিল অভিশাপ নিজেরই যে লাগে। এখন নাকি কোমর বেঁকে পড়ে রয়েছে। কোমর এমন বাঁকাই বেঁকেছে, কেউ হাতে ধরে না দাঁড় করালে দাঁড়াতে পারে না, পায়খানায় না বসিয়ে দিলে বসতে পারে না, আর শুতেও পারে না। কাজলের ভাব থেকেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওর লাগানো চারা গাছগুলোর অবস্থাও ঠিক তদ্রূপ হয়েছিল। যখন আম গাছের মাথাটা ভেঙে দিয়েছিল, আম গাছটা পড়ে যেত, তাকে চারিদিক দিয়ে বেড়া দিয়ে দাঁড় করাতে হয়েছিল কাজলকে। পুঁই মাচাটা একেবারে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওর পাকা পুঁই মিটুলি ফল সেখান থেকে অসংখ্য চারা গজিয়েছিল। সেগুলোকে কাজল নিজের হাতে একটা একটা করে কাঠি পুঁতে দাঁড় করিয়ে চারায় পরিণত করেছিল। কিন্তু আজ বারোয়ারি বউটা কার অভিশাপের ফল ভুগছে? কাজল আবার শুনতে পাচ্ছে গলা ফাটানো সেই আর্তনাদ। ঠিক সেই দিন যেমন শুনতে পেয়েছিল অক্ষয় আর কাজল সহ পাড়ার অনেকে। অক্ষয় সেই দিন বাজারের মোড়ের সামনে গিয়ে বলতে বাধ্য হয়েছিল, বারোয়ারি কাকা, আপনার বউ খুব চিল্লাচ্ছে, আপনি একটা আয়া রাখতে পারেন। আপনার বউ নড়তে চড়তে পারে না, উঠতে বসতে পারে না। বিশ্ব বারোয়ারি চা খাচ্ছিল চায়ের দোকানে। ছেলেটার মুখে অমন অপমানসূচক কথা শুনে চায়ের ভাতটাকে ছুঁড়ে ফেলে দৌড়ে এসে বউকে উদম কেলান কেলিয়েছিল আর বলেছিল, মাগি, লোককে শোনাও, হ্যাঁ লোককে শোনাও, তোমার ভাতার যে দোকানে গিয়ে চা খায়। এইভাবে বউটা কান্না করেছে আর মার খেয়েছে। এখনো ঠিক সেই রকমই, হয়তো বিছানাতেই হেগে মুতে শুয়ে ছড়াছড়ি দিয়েছে। হবে না, গাছের চারাগুলোও সেই দিন ওইভাবেই কান্না করেছিল। ওদের তো মুখ নেই, তাই ওরা বলতে পারে না। বিশ্ব বারোয়ারির বউয়ের আর্তনাদে পাড়ার কারো কিছু যায় আসে না, বরং সকলেই তাদের ঘরে এখন জোরে লাউডস্পিকার বাজিয়ে গান শুনছে, যাতে ওর চিৎকার কারো কানে না পৌঁছায়। কাজল সেই দিন অক্ষয় বাড়ি আসার পর এইটুকুই জানতে চাইল যে, আচ্ছা বলছি, তুমি তো খেতে বসে কথা বলা একদম পছন্দ করো না, তবুও একটা প্রশ্ন না করলেই না, এ পাশের বাড়ির ওই বউটাকে বারোয়ারি বউ বারোয়ারি বউ সবাই বলে কেন গো? যবে থেকে এসেছি তবে থেকেই শুনছি। অক্ষয় মুখে সবে এক গ্রাস ভাত তুলেছে, তাও আবার ওর পছন্দের আলুর চোখা দিয়ে। গলায় প্রায় আটকেই যাচ্ছিল। বুকে পিঠে হাত বুলিয়ে কাজল বলল, বাবারে, এমন প্রশ্ন করলাম যে তুমি কেসেই একসা। বাবা, খেতে বসে কেউ এমন প্রশ্ন করে? বলোই না, কেন এরকম নাম হয়েছে? ওর নাম বিশ্ব বাউরি। ওর বউয়ের ওই পাছা দেখানোর জন্যই
ওর নামটা বারোয়ারি বউ, বুঝলে? কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।